শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। অয়ন্তী বিছানার উপরে পা তুলে শাড়িটা ভালো করে ঠিকঠাক করে গায়ে জড়িয়ে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ে। জাহিনও নিজের কাজে মনোযোগ দেয়। সকাল 10:30টার দিকে একটা মিটিং আছে নির্বাচন অফিসে। তারই সব ডকুমেন্টস চেক করছে। সারাদিন এত কিছুর মাঝে কাজ করার সুযোগই পায়নি, তাই এখন করতে হচ্ছে। রাতের আধার কেটে ধরনীর বুকে আলো ফুটেছে। অয়ন্তীর চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, কিন্তু কিছু একটা মনে পড়তে শোয়া থেকে এক প্রকার লাফিয়ে উঠে বসে পুরো ঘরটায় নজর বুলিয়ে নেয়, কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। অয়ন্তী বিছানার পাশটার দিকে তাকিয়ে বুঝতে পারে জাহিন রাতে বিছানায় শোয়নি, সারা রাত চেয়ারে বসে কাটিয়ে দিয়েছে। অয়ন্তীর খারাপ লাগলো তার জন্য সারা রাত জাহিন এতটা কষ্ট ভোগ করেছে। অয়ন্তী দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবেমাত্র 7:30 বাজে। এত সকালবেলা লোকটা গেল কোথায়? এমন সময় দরজার কড়া নেড়ে যারা বলে, ভাবি উঠেছো? অয়ন্তী তাড়াতাড়ি বেড থেকে নেমে বলে। হ্যাঁ যারা, উঠেছি। যারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে হাতে একটা শাড়ি নিয়ে আর বলে, ভাবি এই শাড়িটা পরে ফ্রেশ হয়ে নাও। শাড়ি তো আমার কাছে অনেক আছে, এখন আবার কেন? এত কিছু তো জানি না, মা আমাকে দিয়ে পাঠালো। অয়ন্তী যারার কাছ থেকে শাড়িটা নিয়ে বলে। ও আচ্ছা, বলছিলাম। অয়ন্তীর কথাটা বলতে গিয়েও থেমে যায়। যারা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? আসলে তোমার ভাইয়া কোথায়? ও ভাইয়া জগিং করতে বেরিয়েছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু পর আবার এসে তোমাকে নিতে নিয়ে যাব। আচ্ছা। যারা চলে যায়, কিন্তু অয়ন্তী ভাবনায় পড়ে যায় এখন কি শাওয়ার নেবে নাকি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবে। শাওয়ার নেওয়ার মতো তো কিছু হয়নি রাতে, কিন্তু বাইরের মানুষ তো আর সেটা জানে না। তাই অয়ন্তী সিদ্ধান্ত নিল সে একেবারে শাওয়ার নিয়েই বের হবে, কিন্তু তার আগে বিছানাটা পরিষ্কার করতে হবে। অয়ন্তী ফুল সহ চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে দিল, কিন্তু রুমের ভিতরে কোনো ঝাড়ু না পাওয়াতে রুমটা আর ঝাড়ু দিতে পারল না। তাই অয়ন্তী শুধু চাদরটা বিছিয়ে চলে গেল ওয়াশরুমে। ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতেই অয়ন্তী চমকে যায় জাহিনকে দেখে। জাহিন সোফায় বসে আছে আর তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে জগিং করার জন্য। অয়ন্তী লজ্জা পেয়ে আয়নার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নেয়। তার বড্ড লজ্জা লাগছে জাহিনের এমন চাউনি দেখে। এমনভাবে তাকায় কেন লোকটা? জাহিনের তাকানোর মাঝে কেন জানি একটা অন্যরকম শীতলতা অনুভব করে অয়ন্তী, আর সারা শরীরে বয়ে যায় এক নাম না জানা শিহরণ। জাহিন শুকনো ঢোক গেলে আনমনে নিজের ডান হাতটা বুকের বাম পাশে এনে রাখে, অনুভব করে হার্টের গতি স্বাভাবিকের চেয়ে বেশি। এইভাবে লাফাচ্ছে কেন হার্টটা? এতক্ষণ তো স্বাভাবিকই ছিল, তবে কি অয়ন্তীকে এমন আবেদনময়ী অবস্থায় দেখে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল? সে কি প্রেমে পড়ে যাচ্ছে অয়ন্তীর? কিন্তু এত জলদি কী করে একটা মেয়ের প্রেমে পড়ে যেতে পারে একজন পুরুষ, সেই ব্যাপারটা জাহিন বুঝতে পারছে না। জাহিন জোরে নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। জাহিন চলে যেতেই এতক্ষণে আটকে রাখা শ্বাসটা অয়ন্তী ছাড়ে। নিজ সত্তাকে স্বাভাবিক করে নিয়ে নিজেকে পরিপাটি করে যত দ্রুত সম্ভব এই ঘর থেকে বের হতে হবে, না হলে আবারও এই একই রকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে, যেটা অয়ন্তীকে বড্ড পীড়া দেয়। যারা আসেনি নতুন বউকে নিতে, বরং এসেছে রুমা আক্তার অয়ন্তীকে নিতে। যারা আসবে কি করে? সে তো শখের মাঝে আছে যখন জানতে পেরেছে নুহাস এসেছে কালকে গত রাতে। যারা গতকাল রাত্রে দেখেছিল নুহাসের ঘরে বাতি জ্বলছিল, কিন্তু বাতি জ্বালা দেখে ভেবেছিল সারাফ যেহেতু আজকে রাত্রে এখানে থাকবে তাই হয়তো লাইট জ্বলছিল। কিন্তু সারাফের মুখে যখন নুহাসের আসার কথাটা শুনল তখন যারা স্তম্ভিত হয়ে যায়। প্রায় 10 দিন হয়ে গেছে নুহাসকে দেখেনি, এমনকি গলার স্বরও শোনেনি। এই মানুষটা গতকাল রাত্রে এসেছে আর সে টেরও পায়নি। সারাফ যারাকে পর্যবেক্ষণ করে বলে, কি যারা, নুহাস বললে যে গতকাল রাতে এসেছে, সেটা কি তুমি জানতে না যে এখন এভাবে রিয়্যাক্ট করলে? যারা কিছু না বলে চুপচাপ সোফায় বসে থেকে সিঁড়ির দিকে দৃষ্টিপাত করে রেখেছে। এমন সময় অয়ন্তীকে নিয়ে নিচে নামলো রুমা আক্তার। অয়ন্তীকে নিয়ে সোজা কিচেনে চলে যান। জোহরা বেগম অয়ন্তীকে দেখে বলেন, বাহ, খুব মিষ্টি দেখতে লাগছে আমার বৌমাকে। রুমা আক্তার মজার ছলে বলেন, দেখতে হবে না কার পছন্দ। জোহরা বেগম হেসে ফেলেন আর অয়ন্তীকে বলেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার মা? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব।
অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জোহরা বেগম পুনরায় বলেন, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে অয়ন্তী। বাড়ির নতুন বউ বাসর রাতের পরের দিন সকালে নিজের হাতে সবার পাতে খাবার পরিবেশন করবে, কিন্তু তুমি শুধু পায়েসটা পরিবেশন করবে। পারবে না এটা করতে? পারবো মা। প্রায় 10 মিনিট পরে নুহাস নিচে নামে। যারাকে সোফায় বসা দেখে থমকে যায়। আজ 10 দিন পর মেয়েটিকে চোখের দেখা দেখতে পেয়েছে নুহাস। এতদিন বুকের ভেতর যে শূন্যতাটা অনুভব করে এসেছিল সেটা যেন নিমিষেই পূর্ণ হয়ে গেল। এদিকে যারাও নির্নিমেষ ভঙ্গিতে নুহাসের দিকে তাকিয়ে আছে। সামনে থাকা মানুষটা কেন তাকে এভাবে প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে যাচ্ছে? তার একটু মায়া জন্মায় না যারার প্রতি? এতটা কঠিন হৃদয়ের মানুষ কেন লোকটি? যারা এইসব ভেবে নিচে ঠোঁট কামড়ে ধরে। চোখ দুটো টলমল করছে জলে। চোখের পলক ফেললেই হয়তো গড়িয়ে পড়বে নোনা জলটুকু। সারাফ একবার নুহাসের দিকে তো আরেকবার জারার দিকে তাকায়। সারাফ পরিস্থিতি সামাল দিতে কিছু বলতে নেবে, তখনই সারা বসা থেকে উঠে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। নুহাস চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। জারার মুখে স্পষ্ট ফুটে উঠেছিল বিরহের যন্ত্রণা, কিন্তু নুহাস অসহায়, চাইলেও সে কিছু করতে পারবে না। এই বিরহের যন্ত্রণা সে শুধু চোখের দেখা দেখে যেতে পারবে, কমাতে পারবে না। সারাফ নুহাসের কাছে এসে নুহাসের কাঁধে হাত রেখে সরল গলায় বলে, আর কতদিন নিজেকে ধরে রাখবি নুহাস? যারা এভাবে কষ্ট না দিলে কি হয় না? ও তোকে সত্যি মন থেকে ভালোবাসে। নুহাস আস্তে করে বলে, জানি। তাহলে কেন এভাবে কষ্ট দিচ্ছিস মেয়েটাকে? নিজের করে নে ওকে নুহাস। ভবিষ্যতে কি হবে এটা নিয়ে পড়ে থাকলে বর্তমানটা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হয়ে যাবে? জাহিনের গম্ভীর গলার স্বর শুনে সারাফ আর নুহাস চমকে ওঠে। একে অন্যের দিকে চোখ বড় বড় করে তাকায়। এটা ভেবে জাহিন কিছু শুনে ফেলেনি তো। দুজনকে চুপ থাকতে দেখে জাহিন আবারও বলে, কি ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছিলে তোরা? সারাফ মিকি হেসে বলে, আর বলো না ভাইয়া, আসলে ওকে বোঝাচ্ছিলাম যে শুধু রাজনীতি নিয়ে পড়ে থেকে জীবনটা ধ্বংস করে দিস না, একটু এন্টারটেইনমেন্ট লাগে জীবনে। জাহিন সন্দেহের নজরে তাকিয়ে বলে, তাই বুঝি? জাহিন আর ভেতরে না খেয়ে বলে, আচ্ছা যাই হোক, নুহাস ব্রেকফাস্ট করে নেয়, তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। এমন সময় জোহরা বেগম বলেন, কোথায় যাওয়ার কথা বলছিস তুই জাহিন? জাহিন সোফায় বসতে বসতে বলে, নির্বাচন অফিসে একটা মিটিং আছে মা। আজকে কোনো মিটিং ফিটিংয়ে যেতে হবে না। আজকে বৌমাকে নিয়ে ওদের বাড়িতে যাবি। সমস্যা নেই, ওনার কোনার বাড়িতে দিয়ে আসবো আমি। জোহরা বেগম কপট রাগ দেখিয়ে বলে, দিয়ে আসবি মানে? তুই থাকবি না ওখানে? শিওর বলতে পারছি না, কাজ আছে আমার। তোর কাজ টাজ আজকের জন্য বন্ধ। পারলে এসব রাজনীতি করাও বন্ধ করে দে। যে কাজের জন্য নিজের স্ত্রীকে সময় দিতে পারবি না সেই কাজ না করাই উত্তম। আজকে ওই বাড়িতে গিয়ে রাতে থাকবি, এটাই শেষ কথা আমার। জাহিন কথাটা বাড়াতে চায় না মায়ের সাথে, তাই বলে, ঠিক আছে, সময় আসো, দেখা যাবে। এবার নাস্তা দাও, দেরি হচ্ছে আমাদের। দিচ্ছি। জোহরা বেগম কিচেনে চলে যান। আড়াল থেকে অয়ন্তী জাহিনের বলা প্রত্যেকটা কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। জাহিন যদি ওখানে গিয়ে রাতে না থাকে তাহলে তো মানুষজন খুব খারাপ ভাববে। গ্রামের মানুষ তো তালকে তিল বানাতে একটুও সময় নেবে না। কী করে অয়ন্তী জাহিনকে রাজি করাবে ওখানে রাতটা থাকার জন্য? নির্বাচন অফিসে এসে পৌঁছায় জাহিন। নির্বাচন অফিসের ভেতর ঢুকে সোজা মিটিং রুমে প্রবেশ করে জাহিন। মিটিং রুমের মাঝ বরাবর লম্বা একটা টেবিল ফেলে রেখেছে। তার দুই পাশে নেতা কর্মীদের জন্য আরামদায়ক চেয়ার রাখা। সকল নেতা কর্মীরা অনেক আগেই চলে এসেছে, শুধু জাহিনের আসতে একটু দেরি হয়ে গেল। জাহিনকে দেখে নির্বাচন কমিশনার রশিদ আহমেদ বলেন, আরে জাহিন, চলে এসেছো? বসো বসো, তোমার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ। জাহিন সোজা গিয়ে নিজের চেয়ারে বসতেই খলিল তালুকদার ঠাট্টা করে বলেন, আসলে নতুন বিয়ে হয়েছে তো, তাই একটু সময়টা মেনটেন করতে পারছে না, তাই না জাহিন? আর তার উপরে নতুন বউকে ছেড়ে কি আসা যায় বলুন? জাহিন ছোট ছোট চোখ করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে থেকে নিজের হাত ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলে, এখনো 10:30 বাজতে আরো 3 মিনিট বাকি আছে ঘড়িতে। আর রেলওয়ের সময় মেনটেন করার কথা, আমি সময়টা খুব ভালো করে মেনটেন করতে জানি মেয়র সাহেব, হোক সেটা বিয়ের আগে কিংবা পরে। আর আপনারও সময় মতো মুখে লাগা মানা দরকার, কারণ এই বয়সে আপনার মুখে এসব কথা মানায় না। রশিদ আহমেদ পরিস্থিতি অবনতি যাতে না হয় তার আগেই বলেন, আচ্ছা আচ্ছা, সব কথা বাদ দেন।
এখন কাজের কথায় আসা যাক। সব নেতাকর্মীরা নড়ে চড়ে বসলেন। রশিদ আহমেদ আবারও বলা শুরু করেন। নির্বাচন কিন্তু তোর করায়, আর 3 মাস পরেই কিন্তু নির্বাচন। আর এবারের নির্বাচনটা তো একটু বেশি আলোড়ন সৃষ্টি করবে যখন জানতে পারবে জননেতা জাহিন মেয়র পদে দাঁড়াচ্ছে। খলিল তালুকদার তুচ্ছ গলায় বলেন। এখানে আলোড়ন সৃষ্টি হওয়ার কি আছে? আমি ঠিক সেটা বুঝতে পারলাম না। রশিদ আহমেদ বলেন। অবশ্যই আলোড়ন সৃষ্টি হবে, কারণ এই প্রথম কোনো তরুণ নেতাদের মাঝে একজন মেয়র পদে দাঁড়াচ্ছে। নেতাকর্মীদের মাঝ থেকে একজন বিদ্রুপের স্বরে বলেন। শুধু দাঁড়ালেই তো হবে না, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা দেখতে হবে। খলিল তালুকদার এই কথায় সায় দিয়ে বলেন। একদম ঠিক বলেছেন। আর একজন অভিজ্ঞ নেতা যেটা বুঝতে পারবে সেটা নিশ্চয়ই নব্য নেতারা বুঝতে পারবে না, আমার ধারণা। জাহিন চুপচাপ বসে সবার কথা শুনছে। কেউ জাহিনের পক্ষে কথা বলছে তো কেউ আবার জাহিনের বিরুদ্ধে কথা বলছে। রশিদ আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বলেন। জাহিন নিজের যোগ্যতায় মেয়র পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। আর রইল অভিজ্ঞতার কথা, আমার মনে হয় প্রবীণ নেতা থেকে এখনকার নবীন নেতারাও কম বিচরণ নয়। আর জনগণের উপর ছেড়ে দেন, তারা কাদের চায়, প্রবীণ নেতাদের নাকি নবীন নেতাদের। কেউ আর এই বিষয়ে কথা বলে না। খলিল তালুকদার তাতে দাঁত চেপে পুরো মিটিংটা শেষ করলো। যারা জানালার পাশে দাঁড়িয়ে গ্রিলের উপরে হাত রেখে নির্নিমেষ ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। আঁখি যুগলের কার্নিশে জমে রয়েছে নোনা জল। অনেকটা সময় কান্না করার পর এখন মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা চাপা কষ্ট একটু হলেও কমেছে। হঠাৎ করেই যারার নজর পড়ে আম গাছটার একটা ডালে 2টা নাম না জানা হলদে পাখি বসে রয়েছে। দেখেই মনে হচ্ছে পাখি দুটো কপত কপতই হবে। একজন আরেকজনের পেছনে পেছনে গিয়ে ডালে বসছে। হয়তো ছেলে পাখিটা মেয়ে পাখিটার পেছন পেছন ডানা ঝাপটে যাচ্ছে আর মেয়ে পাখিটা হয়তো তা উপভোগ করছে। অজান্তেই যারার ওষ্ঠদ্বয়ের কোণে হাসি ফুটে ওঠে। আচ্ছা, তার পেছন পেছন কোনো নুহাস ঘোরে না এভাবে? যদি নুহাস তার পেছন পেছন ঘুরতো তাহলে যারা এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারতো। কিন্তু নুহাস তো তাকে ভালোই বাসে না, বারবার তাকে ইগনোর করে যায়। নুহাসের তার প্রতি কি একটুও মায়া জন্মায় না? নাকি সে সব মেয়েদের মতো এতটাও সুন্দরী না বলে নুহাস তাকে পছন্দ করে না? আচ্ছা, ভালোবাসায় কি সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি নিজের মনকে? কোনটা? যারা তো নুহাসকে মন থেকে ভালোবেসে নিজের ছোট হৃদয়টাতে তার নাম লিখেছে। সে নাম চাইলেও সে মুছতে পারবে না। যারা এসব ভেবে ডুকরে কেঁদে ওঠে আর বলে, খুব খারাপ তুমি নুহাস ভাই, খুব খারাপ। তুমি বুঝেও না বুঝার ভান ধরো। আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তো দেখে নিও, তুমি এর চেয়েও 1000 গুণ কষ্ট ভোগ করবে। তখন আমি বুঝিয়ে দিব তোমাকে কেমন লাগে এই কষ্ট সইতে। সবাই মিটিং শেষে নির্বাচন অফিসে ত্যাগ করে, কিন্তু জাহিনকে রশিদ আহমেদ থাকতে বলেন। সবাই চলে যাওয়ার পর জাহিন রশিদ আহমেদের নিজস্ব কেবিনে এসে বসে। রশিদ আহমেদ স্মিত হেসে বলেন। বাড়ির সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তোমার চাচু সে কেমন আছে? জি, ভালো আছেন। তোমার চাচু কি এখনও নিজেকে দোষারোপ করে অরণ্যের মৃত্যুর জন্য? জাহিন নিচু গলায় বলেন। হয়তো মনে মনে নিজেকে এখন দোষারোপ করে যাচ্ছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করে না। জানি অরণ্যের মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু তুমি সাবধানে থেকো জাহিন। অনেকেই চায় না তুমি মেয়র পদে দাঁড়াও। সেটা আমি জানি। খলিল সাহেব কিন্তু কিছু একটা করতে পারেন। জাহিন তার চোখ মুখ দেখেই যতটুকু বুঝতে পারলাম। তাই নির্বাচনের আগ পর্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবে। জি। এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মা কল করেছে। জাহিন কলটা না ধরে কেটে দেয়। রশিদ আহমেদ তা দেখে হেসে হেসে প্রশ্ন করেন, কি নববধূ কল করেছে নাকি? জাহিন মুচকি হেসে বলে, না, মা কল করেছেন। তাহলে ফোনটা ধরো, হয়তো দরকারি ফোন হতে পারে। জাহিন কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে জোহরা বেগম রেগে বলেন, কল কেটে দিচ্ছিস কেন তুই বারবার? আর কই তুই? ও বাড়িতে যাবি না অয়ন্তীকে নিয়ে? জাহিন আস্তে করে বলে, যাবো তো, ওনাকে তৈরি হয়ে থাকতে বলো, আমি আসছি। কথাটা বলেই কল কেটে দেয় জাহিন। রশিদ আহমেদ বলেন, কি বলছেন তোমার মা? শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য?
হুম। যাও যাও, শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো। কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, সেই মধু গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসো। নতুন নতুন এই জামাই আদর পাবে, এরপরে কিন্তু এই জামাই আদর পাবে না। আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বউভাতে তো ব্যস্ততার জন্য যেতে পারলাম না, তাই ছোট্ট একটা গিফট তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে। রশিদ আহমেদ ডেস্কের নিচ থেকে একটা ব্যাগ বের করে জাহিনের দিকে এগিয়ে দেয়। জাহিন তা দেখে বলে, এসবের কি দরকার ছিল শুধু শুধু? বেশি কথা বলো না তো। আর শুধু শুধু কি, দরকার ছিল তাই দিয়েছি। এবার তুমি যাও জলদি, না হলে তোমার মা আবার ফোন করে তোমার উপরে চোটপাট শুরু করে দিবেন না হলে। জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে নুহাসের পাশে বসে। ড্রাইভিং সিটে নুহাস বসে আছে। নুহাস জাহিনের হাতে ব্যাগটা দেখে বলে, ব্যাগ? কিসের ব্যাগ এটা? রশিদ চাচু দিলেন, বিয়ের উপহার। ও, জাহিন পেছনের সিটে ব্যাগটা রেখে সিট বেল্ট বেঁধে মাথাটা সিটে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে। চল এবার। নুহাস গাড়ি স্টার্ট দিয়ে বলে। মিটিং কেমন হলো? জাহিন চোখ বন্ধ অবস্থায় বলে, যেমন হওয়ার কথা ছিল। খলিদ তালুকদার কি এবার উল্টাপাল্টা কথা বলেছেন? বাদ দিন নুহাস এসব কথা। নুহাস আর কোনো কথা না বলে গাড়ি চালানোতে মন দেয়। জাহিন আগের ন্যায় চোখ বন্ধ করে রেখেছে। মাথায় ঘুরছে হাজারটা চিন্তা। ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয়ে সে অবগত নয়, তাই আগে থেকেই নিজেকে তৈরি করে রাখতে হবে সব পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি ব্রেক করাতে জাহিন সামনের দিকে ঝুঁকে পড়ে আর নুহাসকে বলে, কি হলো, এইভাবে গাড়ি ব্রেক করলি কেন? নুহাস সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, ভাই দেখো। জাহিন নুহাসের কথা মতো সামনের দিকে তাকায়। মেয়র খলিল তালুকদার, তার ছেলে সাদিক তালুকদার আর তাদের দলের কয়েকজন ছেলে দাঁড়িয়ে রাস্তার কাজ করা দেখছেন। যে রাস্তা 2 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে, রিক্সা কিংবা অটো এই রাস্তা দিয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হয়, মানুষ আহত হতো। কিন্তু তারপরও মেয়র তা দেখেও কোনো পদক্ষেপ নিত না। সেই রাস্তা আজকে মেরামত করছে, তাও আবার স্বয়ং মেয়র সাহেব নিজে দাঁড়িয়ে থেকে। নুহাস জাহিনের দিকে তাকিয়ে বলে, এসব কি ভাই? জাহিন বাঁকা হেসে বলে, দাওয়াই তাহলে ভালো কাজে দিয়েছে দেখা যায়। নুহাস অবাক হয়ে বলে, মানেটা খুব সোজা। ওই দিন মেয়র সাহেব আমাদের পার্টি অফিসে এসেছিলেন, তখন একটু দাওয়াই দিয়েছিলাম ওনাকে, কিন্তু ভাবতে পারিনি দাওয়াই যে এত জলদি প্রভাব ফেলে দিবে ওনার উপর। নুহাস ভ্রু কুঁচকে বলে, কিন্তু ভাই এসব লোক দেখানো কাজ দেখিয়ে তো উনি জনগণকে হাত করার চেষ্টা করছেন। জাহিন আবারও সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবলেশীন হয়ে বলে, এবার মনে হয় না জনগণকে উনি হাত করতে পারবে। 10 বছরের জনগণ ওনার সম্পর্কে যা বলছে বুঝে গেছে। নুহাস কণ্ঠে গম্ভীরতা এতে বলে, এই লোক গিরগিটিকেও হার মানিয়ে দেবে। 12:30টার দিকে জাহিন শেখ বাড়িতে এসে পৌঁছায়। জাহিনকে আর নুহাসকে দেখে জোহরা বেগম বলেন, এতক্ষণে আসার সময় হলো তোদের? মেয়েটা কখন থেকে তৈরি হয়ে বসে আছে? জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, জ্যামে পড়ে গেছিলাম মা, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। জাহিন নিজের রুমে আসে। এসে দেখে বেডের উপরে লাগেজ রাখা, কিন্তু অয়ন্তী কোথায়? জাহিন ওয়াশরুম চেক করে ব্যালকনি চেক করে দেখে অয়ন্তী নেই। জাহিন টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে অয়ন্তী লাগেজের চেইন লাগানো ট্রাই করছে, কিন্তু একা পারছে না। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেইনটা লাগিয়ে দেয়। আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী চমকে পেছনে ফিরে তাকায়। জাহিনকে নিজের এতটা কাছে দেখে অয়ন্তীর বুকটা কেঁপে ওঠে। জাহিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে, গলায় সোনার মাঝারি সাইজের একটা হার, কানে দুল, হাতে সোনার বালা, মেকআপবিহীন মুখ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। অয়ন্তীকে দেখতে কেমন বউ বউ লাগছে জাহিনের কাছে, আগের দিনগুলোর তুলনায়। অয়ন্তীর চুলগুলো হালকা করে খোপা করে রেখেছে, যার দরুন কানের সাইডের চুলগুলো গালের ওপর পড়ে রয়েছে। জাহিনের খুব ইচ্ছে করছে হাত বাড়িয়ে অয়ন্তীর চুলগুলো কানে গুজে দিতে। জাহিন নিজের ইচ্ছেটা সংযম করতে না পেরে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে নেয় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তী শ্বাস নেওয়া বন্ধ করে চোখ বন্ধ করে নেয়, দাঁতে দাঁত চেপে রেখেছে। বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। জাহিন তর্জনী বাড়িয়ে যেই অয়ন্তীর চুল সরাতে যাবে, এমন সময় যারা বলতে বলতে রুমে ঢুকে, ভাবি, মা তোমাদের বাড়ির সকলের জন্য যে জিনিসগুলো কিনেছিল সেগুলো না নিয়েই চলে এলে যে?
বোনের কণ্ঠস্বর শুনতে পেয়ে জাহিন তড়িৎ বেগে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে যায়। অয়ন্তীও হকচকিয়ে যায়। জাহিন উল্টো দিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যারা ভাবি আর ভাইয়াকে এমন অপ্রস্তুত হয়ে যেতে দেখে বোকার মতো হাসে। কি হয়েছে? জাহিন কোনো কথা না বলে আলমারি থেকে নিজের পোশাক নিয়ে এক প্রকার ওয়াশরুমে পালিয়ে যায়। যারা হাঁ হয়ে ভাইয়ের কর্মগুলো দেখল। অয়ন্তী ঢোক গিলে নিজেকে সামলিয়ে যারাকে বলে, যারা ব্যাগগুলো আমাকে দাও। অয়ন্তী যারার কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বিছানার ওপর রেখে দেয়। যারা নির্বিকার ভঙ্গিতে বলে, এখানে ঠিক কি হয়েছে বুঝলাম না আমি, নাকি আমি ভুল সময়ে এই ঘরে চলে আসলাম? অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। যারা অয়ন্তীর মুখ দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, আমি বরং চাই এখন ভাবি, আমার নকরে আসা উচিত ছিল। কথাটা বলেই যারা দৌড়ে বের হয়ে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডের ওপর ধপ করে বসে পড়ে। একটু আগে কি ঘটে গেল তার সাথে, সবটা কিভাবে যেন চোখের পলকে ঘটে গেল। চোখ মুখের অবস্থা কেন তোর? ভাইয়ের কথা শুনে যারা চমকে ওঠে। কি বলবে এখন ভাইকে? সবাইকে তো বলে দিয়েছে যে গত রাতে ঘুম হয়নি বলে চোখ মুখ এমন দেখাচ্ছে, কিন্তু ভাই কি তার এই কথা বিশ্বাস করবে? ভাই যে তার বড্ড চালাক। বোনকে চুপ থাকতে দেখে জাহিন পুনরায় বলে, কি হলো? কিছু জিজ্ঞেস করছি আমি। আসলে ভাইয়া গতকাল রাত্রে ঘুম ভালো হয়নি, তাই এমন দেখাচ্ছে। জাহিন সন্দিহান গলায় বলে, শুধু ঘুম হয়নি বলে চোখের মুখের এই অবস্থা? ভাই, আমি সবকিছু গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছি। জাহিনের কথার মাঝে নুহা শেষে কথাটা বলে। যারাও এই সুযোগটা কাজে লাগিয়ে বলে, ভাই আমি দেখে আসি ভাবি কেন এখনো আসছে না। যারা কথাটা বলেই দৌড়ে পালিয়ে যায়। নুহাস যারাকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে জাহিনকে বলে, কি হয়েছে? যারা এভাবে চলে গেল কেন? জাহিন প্যান্টের পকেটে হাত গুজে বলে, আমার প্রশ্নের উত্তর যাতে না দিতে হয় তার জন্য। কি উত্তর? চোখ মুখের অবস্থা কেন তা জিজ্ঞেস করেছিলাম। মনে হচ্ছিল কোনো কারণে হয়তো বোনটা আমার কান্না করেছে। নুহাস আতঙ্কে উঠে এই কথাটা শুনে। যারা কান্না করেছে, কিন্তু কেন? আচ্ছা, কান্না করার কারণটা সেই নয় তো আবার? মেয়েটাকে কি সে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছে? আচ্ছা, যারার ভালোবাসার ডাকে একবারের জন্য সাড়া দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? হয়তো হবে, নয়তো হবে না। হুট করে নুহাস নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। কি ভাবছিল সে এতক্ষণ এইসব? এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব না। কোথায় যারা আর কোথায় ও? মানানসইর তো একটা ব্যাপার আছে। জাহিন নুহাসের ভাবাবেশ চেহারা দেখে বলে, কি ভাবছিস তুই? নুহাস মৃত হেসে বলে, কিছু না, চলো, আমি গাড়ি পার্ক করে রেখে এসেছি। জাহিন আর নুহাস চলে যায়। যারা অয়ন্তীর কাছে এসে বলে, ভাবি হয়েছে তোমার? অয়ন্তী মাথায় ঘুমটা দিতে দিতে বলে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো। যারা আমার সাথে গেলে হতো না? তাহলে ঘুরে আসতে পারতে। যারা মুচকি হেসে বলে, না ভাবি, আমি যদি যাই তোমাদের সাথে তাহলে আহানও বাইনা ধরবে আমাদের সাথে যেতে। আর আহানের কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা, আর তার উপরে আমার প্রি টেস্ট পরীক্ষা সামনে। অয়ন্তী মুখ কালো করে বলে, আচ্ছা। আহা, রাগ করছো কেন? আমাদের পরীক্ষার পর তোমাদের বাড়ি থেকে 1 মাস থেকে আসবো। অয়ন্তী হেসে বলে, ভবিষ্যতে দেখা যাবে তোমার কথার কতটুকু দাম। এবার চলো, না হলে আমার মা জননী আবার চেঁচামেচি করা শুরু করে দিবে। অয়ন্তী নিচে নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে। জাহিন ড্রাইভ করছে আর তার পাশে অয়ন্তী বসে আছে বাইরের দিকে মুখ করে। খুব টেনশনে আছে। গ্রামে গেলে গ্রামের মানুষেরা কটু কথা তো বলবেই, আর তার উপরে জাহিন বলছে ওকে রেখে কিছুক্ষণ ওখানে থেকে চলে আসবে। এতে তো গ্রামের মানুষেরা আরও কটু কথা বলবে। কী করে অয়ন্তী জাহিনের চলে আসাটা আটকাবে, সে ভাবনাতেই ডুবে আছে অয়ন্তী। হঠাৎ করেই জাহিনের গাড়ির সামনে একটা লোক চলে আসে আর জাহিন জলদি করে গাড়ি সাইড করে জোরে ব্রেক করে। তাতে ভাবুক অয়ন্তী নিজের তাল সামলাতে না পেরে সামনের দিকে হেলে পড়তে নিলে জাহিন তাৎক্ষণিক অয়ন্তীর হাতটা জাপটে ধরে নিজের দিকে অয়ন্তীকে ঘুরিয়ে আনে। অয়ন্তী ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। জাহিন যদি তার হাতটা না ধরতো তাহলে হয়তো এতক্ষণ মাথা ফেটে যেত। জাহিন হতবাক হয়ে গেছে। দুইটা দুর্ঘটনার হাত থেকে সে এই মুহূর্তে বাঁচল। জাহিন উৎকৃপ কণ্ঠে অয়ন্তীকে বলে, আপনি ঠিক আছেন? অয়ন্তী ঢোক গেলে মাথা নাড়তে নাড়তে বলে, ঠিক আছে আমি। জাহিন অয়ন্তীর হাত ছেড়ে দিয়ে লক্ষ্য করে অয়ন্তী সিট বেল্ট লাগায়নি। জাহিন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙুল দ্বারা বাঁ চোখের ভ্রুটা চুলকিয়ে অয়ন্তীর দিকে শান্ত চোখে তাকিয়ে রাশভারী গলায় বলে,
সিট বেল্ট লাগাননি কেন আপনি? অয়ন্তী বেমালুম ভুলে গিয়েছিল সিট বেল্ট লাগানোর কথা। তার উপরে সিট বেল্ট কী করে লাগাতে হয় সেটাও ঠিকভাবে জানে না সে। এই প্রথমবার গাড়ির সামনে বসেছে সে। অয়ন্তী নিচের দিকে তাকে মিয়ে যাওয়া গলায় বলে, আসলে আমি জানি না কি করে সিট বেল্ট লাগাতে হয়। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনি এটা আমাকে আগে বলেননি কেন? যদি আগে বলতেন তাহলে তো এমনটা হতো না। আর আমিও খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে এমনটা হতো না। জাহিনের গলায় স্পষ্ট রাগ টের পাচ্ছে অয়ন্তী। এ প্রথমবার জাহিন অয়ন্তীর সাথে রাগী স্বরে কথা বলল। আর রাগ করাটাও যুক্তিসংযত। আজ তার হঠকারিতার জন্য বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। অয়ন্তী অপরাধীদের মতো নিচের ঠোঁট কামড়ে থুতনি চিবুকে অবধি ঠেকিয়ে রেখেছে। জাহিন এক পলক অয়ন্তীর মুখের দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট খুলে অয়ন্তীর কাছে এসে সিট বেল্ট লাগানোর জন্য। আকস্মিক জাহিনকে নিজের কাছে আসতে দেখে অয়ন্তী টানটান হয়ে বসে পড়ে দম আটকে রেখে। অয়ন্তীর কাছে আসতেই আবারও সেই মিষ্টি গন্ধের সুবাস শেষে নাকে ধাক্কা দিল জাহিনের। কেমন যেন মাদকতায় ভরা এই মিষ্টি ঘ্রাণে। ইচ্ছে হয় এই মিষ্টি ঘ্রাণটা নিজের সারা অঙ্গে মেখে নিতে। জাহিন চটজলদি হাত বাড়িয়ে অয়ন্তী সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজের স্থানে এসে বসে শুকনো ঢোক গেলে নিজের সিট বেল্ট বেঁধে ড্রাইভ করায় মনোযোগ দেয়। হিয়ার আগের বসে দাঁতে দাঁত চেপে হাতে কলম নিয়ে খাতার সাদা কাগজে কলমে দাগ বসাচ্ছে খুব গভীরভাবে, যার দরুন খাতার পাতা ছিঁড়ে যাচ্ছে। আলিয়া বেগম রুমে ঢুকে মেয়েকে এমন করতে দেখে ব্যাঘ্র গলায় বলে, এসব কি করছিস হিয়া? মায়ের গলার স্বর শুনে হিয়া আরও রেগে গিয়ে আরও জোরে জোরে কলম দিয়ে দাগ কাটতে থাকে। এবার আলিয়া বেগম মায়ের পাশে গিয়ে চাপা গলায় বলে, কি হয়েছে? হিয়া ডুকরে কেঁদে ওঠে মায়ের কোমর জড়িয়ে ধরে কান্না ভেজায় গলা বলে, মা, আমি জাহিন ভাইয়ের পাশে ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি শুধু চেষ্টা করলেও এবার কিছু হবে না, কারণ জাহিন ভাই যে এখন বিবাহিত, আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি না হয় জাহিন ভাইকে দূর থেকে ভালোবেসে যাব। জানি মেনে নিতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সবটা সয়ে যাবে। আর অয়ন্তী, ওর তো কোনো দোষ নেই। বিয়ে হওয়ার কথা তো ছিল রিহানের সাথে, কিন্তু রিহান পালিয়ে যাওয়াতে জাহিন ভাই বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছে। আলিয়া বেগম মেয়ের মাথা স্নেহের হাত বুলিয়ে বলে, শান্ত হ মা, এভাবে কান্না করিস না, তাহলে যে শরীর খারাপ করবে। হিয়া মায়ের কাছ থেকে সরে এসে বসা থেকে উঠে ব্যাগ নিয়ে কাপড় গোছাতে গোছাতে বলে, চলো আমরা আজকে চলে যাই আমাদের বাসায়। এখানে থাকলে আমি অসুস্থ হয়ে যাব। আলিয়া বেগম অবাক চোখে তাকিয়ে মেয়েকে দেখছে। রাত পর্যন্ত প্রতিশোধ নেবে অয়ন্তীর কাছ থেকে বলে বেরিয়েছে। হঠাৎ করে মেয়েটার হলো কি? অবশ্যই হিয়া যথেষ্ট ম্যাচিওর, তাই হয়তো রাগের বসে আগে এসব বলে ফেলেছে। হিয়া কাপড় একা নিজেই গুছিয়ে বলে, চলো মা। কথাটা বলেই লাগেজ টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যায়। হিয়া লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে বসে আজহার শেখ খবরের কাগজ পড়ছিলেন। ভাগ্নিকে এভাবে দেখে বসা থেকে উঠে বলে, এ কি হিয়া, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ছোট মামা, বাড়ি চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি কেন? এমনি মামা, ভালো লাগছে না। আজহার শেখ ভাগ্নের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে মামা, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। তোমার বাকি জীবনটা পড়ে রয়েছে, সেটা উপভোগ করো। আবেগের বসে ছোটখাটো ভুল হতেই পারে, তাতে এভাবে ভেঙে পড়লে চলবে? হিয়া কান্না আটকে বলে, ভেঙে পড়িনি মামা। যারা সবেমাত্র গোসল করে নিচে নেমেছে, চুল থেকে এখনও টপ টপ করে পানি পড়ছে। হিয়াকে ব্যাগ সমেত দেখে বলে, এ কি হিয়া আপু, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আহান খাবার টেবিল থেকে বলে, হিয়া আপু চলে যাচ্ছে, আমাদের বাসায় নাকি আর ভালো লাগছে না হিয়া আপুর। যারা কিছু বলে না, বুঝতে পারে কেন চলে যেতে চাইছে হিয়া। একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড যন্ত্রণাদায়ক, যে যন্ত্রণায় সে প্রতিনিয়ত সইছে। জোহরা বেগম আর রুমা আক্তার অনেক জোরাজোরি করলো, কিন্তু লাভ হলো না। এমনকি আজমল শেখকেও ফোন করে বোনের চলে যাওয়ার কথা বলল, কিন্তু বড় মামার কথাও মানল না হিয়া। হিয়া নিজের সিদ্ধান্তে অনড়, সে আজকেই শেখ বাড়ি ছেড়ে চলে যাবে। কাউকে তো আর জোর করে আটকে রাখা যায় না, তাই আর কেউ আটকায়নি হিয়াকে। হিয়া আর আলিয়া বেগম সবার কাছ থেকে বিদায় নিয়ে খাওয়া দাওয়া না করেই চলে যায়। জারা ফুপু আর হিয়াকে বিদায় দিয়ে জানি সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে মুখোমুখি হয় নুহাসের। নুহাস জারাকে দেখে থমকে যায়।
এই 10 দিনে যেন যারা অনেকটা বড় হয়ে গেছে চোখের পলকে। দিন দিন যেন একজন পূর্ণবয়স্ক নারীতে পরিণত হচ্ছে তার চোখের সামনে থাকা সেই ছোট যারা, যে যারার জন্ম দেখেছে নুহাস, সেই ছোট্ট যারা কিনা তাকে মন দিয়ে বসেছে। মাঝে মাঝে নুহাসের বড্ড হাসি পায় যারার এমন পাগলামো দেখে। তার বয়স থেকে গুনে গুনে 10 বছরের একটা প্রাপ্তবয়স্ক একটা ছেলেকে মন দিয়ে বসলো মেয়েটা। নুহাসের হাসি দেখে যারার গা জ্বলে যাচ্ছে। মন চাইছে নুহাসের কপাল ফাটিয়ে দিতে, যেভাবে ছোটবেলায় একবার ফাটিয়েছিল রাগের বশে ব্যাট দিয়ে। সেই কপাল ফাটার দাগটা এখনও জলজল করছে নুহাসের কপালের বা সাইডে। যারা রেগে বলে, তুমি এমন ক্যাবলার মতো হাসছো কেন? নুহাস থতমত খেয়ে যায় যারার কথা শুনে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, না এমনি। মুহূর্তের মাঝে যারার গলার স্বর নরম হয়ে এলো। খুব মজা পাচ্ছে না? মানে? যারা নিঃশব্দে হেসে বলে, কিচ্ছু না। আর মানেটা বুঝতে আমি হয়তো অক্ষম। যে বুঝেও না বুঝার ভান ধরে তাকে হাজার চেষ্টা করলে বোঝানো যায় না। কথাটা বলে যারা সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে যায়। নুহাস যারার চলে যাওয়ার পথে নিনিমেষ ভঙ্গিতে তাকিয়ে থাকে। সত্যি সেও বুঝে না বোঝার ভান ধরে। যে পরিমাণ তাকে আশ্রয় দিয়েছে, পরিবারের একজন সদস্য বানিয়েছে, সে পরিবারের আদরের মেয়ের দিকে কী করে নজর দিবে সে? প্রায় 3 ঘন্টা জার্নি করে অয়ন্তী নিজের বাবার নিরে এসে পৌঁছায়। আগে থেকে বাড়ির সবাই অপেক্ষা করছিল ওদের জন্য, আর তার সাথে আছে প্রতিবেশীরা। অয়ন্তী গাড়ি থেকে নামতেই ফাইজ দৌড়ে এসে বোনের কোমর জড়িয়ে ধরে। ফাতেমা আক্তার মেয়ের কাছে এসে কোমল গলায় বলে, কেমন আছিস মা? অয়ন্তী মিষ্টি হেসে বলে, ভালো আছি মামুনি। অন্যদিকে জাহিন উঠানের এক সাইডে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই হামিদ খন্দকার এগিয়ে আসেন। জাহিন শ্বশুরমশাইকে দেখে সালাম দেয়। হামিদ খন্দকার সালামের উত্তর দিয়ে জাহিনকে বলেন, চলো বাবা, ঘরে চলো, অনেকটা জায়গা জার্নি করে এসেছো। জাহিন পা বাড়ায় ঘরের দিকে। তখনই কানে ভেসে আসে ফিসফিসিয়ে বলা কথাগুলা, জামাই প্রথমবার শ্বশুরবাড়িতে আসলো আর কিছু না নিয়ে আসলো না, এ কেমন জামাই রে বাবা? আরেকজন বলে, আরে এই ছেলেটা কি অয়ন্তীর জামাই হওয়ার কথা ছিল নাকি? কথা ছিল তো ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়ার। আমার মনে হয় ছেলেটা মন থেকে অয়ন্তীকে মেনে নেয়নি, তাই রেগে মিষ্টি টিষ্টি আর আনেনি। জাহিন হাঁটা থামিয়ে শ্বশুরমশাইকে বলে, মিষ্টির প্যাকেটগুলো নামাতে হবে। জাহিন কথাটা বলে গাড়ির ডিকি খুলে এক এক করে মিষ্টির প্যাকেটগুলো নামাতে থাকে। এত মিষ্টির প্যাকেট দেখে প্রতিবেশীদের চোখ চড়ক গাছ। জাহিনের মনে ছিল না গাড়ি থেকে মিষ্টি নামানোর কথা। এত মিষ্টির প্যাকেট দেখে হামিদ খন্দকার বলেন, এত মিষ্টি কেন বাবা? জাহিন এক নজর প্রতিবেশীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে, খালি হাতে তো আর আসা যায় না। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমি এগুলা নেওয়ার ব্যবস্থা করছি। জাহিন ঘরে আসতে অয়ন্তী তাকে নিজের রুমে নিয়ে যায়। জাহিন এই রুমে এই নিয়ে 2 বার আসলো। প্রথমবার এসেছিল বিয়ের দিন, আর এখন। অয়ন্তী লাগেজ থেকে জাহিনের পোশাক বের করে বলল, ফ্রেশ হয়ে নেই। জাহিন ভ্রুকুচকে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী ভয়ে ভয়ে বলে, কি হয়েছে? আপনি কি এখনও আমার উপর রেগে আছেন ওই ঘটনার জন্য? আমি সত্যিই বুঝতে পারিনি এমনটা হবে। জাহিন কিছু না বলে অয়ন্তীর কাছ থেকে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। অয়ন্তীর মনটা খারাপ হয়ে যায়। জাহিন নিশ্চয়ই তার উপর রেগে আছে। এমন সময় ফাতেমা আক্তার চেঁচিয়ে বলেন, অয়ন্তী, তোর চাচিরা তোর সাথে দেখা করতে এসেছে। অয়ন্তী বসার ঘরে আসতেই একজন মহিলা বলে ওঠেন, কি রে অয়ন্তী, কেমন আছিস? আর জামাই কোথায়? উনি ফ্রেশ হতে গেছেন। তা বলছিলাম, জামাই মেনে নিয়েছে তো তোকে? এভাবে বিয়ে শাদী হলে তো আবার ছেলেরা মেনে নেয় না। ফাতেমা আক্তার বলেন, না না, জাহিন এমন ছেলে নয়। আরেকজন ঠাট্টার ছলে বলে, সে তো আমরা এর ভেতরে ঢুকে দেখিনি কার মনে কি আছে। আরও নানা রকমের কথাবার্তা বলেন তারা। অয়ন্তী চুপচাপ দাঁড়িয়ে আছে। সে জানতো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এর কিছুক্ষণ পরেই জাহিন অয়ন্তীর খোঁজে বসার ঘরে আসে। জাহিনকে দেখেই একজন মহিলা বলেন, এই তো আমাদের জামাই চলে এসেছে। তা জামাই ভালো আছো? জাহিন মুচকি হেসে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তা বসো একটু, আমাদের সাথে কথাবার্তা বলি। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখে বুঝতে পারলো এখানেই নিশ্চয়ই এই মহিলার কিছু বলেছেন, যার জন্য মেয়েটা এভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আর গ্রামের মহিলারা তো কথা বলতে ওস্তাদ। জাহিন গিয়ে সোফায় বসতেই ফাতেমা আক্তার বলেন, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। ফাতেমা আক্তার চলে যেতে বলা শুরু করলো, তা আমাদের মেয়েকে কেমন লাগলো তোমার বাবা?
পছন্দ টছন্দ হয়েছে তো? যেভাবে তোমাদের বিয়েটা হয়েছে তাতে তো একেবারে গ্রামে হিড়িক পড়ে গেছে। সবাই তো কথাই বলছে হামিদ মাস্টারের মেয়ের এমনভাবে বিয়ে হয়েছে যা গ্রামে আগে কখনো ঘটেনি। আর ঘটবে বা কি করে? সবার কপাল তো আর ওর মতো নয়। জাহিন নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন জয়ন্তীকে আমার কেমন লেগেছে, তাই তো? তো তার উত্তরটা আমি দিই। অয়ন্তীর প্রতিবেশী চাচিরা জাহিনের কথায় কিছুটা অবাক হয়। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে বলে, বিশ্বাস করুন, অয়ন্তীকে আমার কাছে একেবারে নরম মোমের মতো লেগেছে, যাকে স্পর্শ করলে আমার উত্তাপ পেয়ে গলেছে। এখন বলুন, সেই নরম মোমের মতো মেয়েকে কি পছন্দ না করে থাকা যায়? আর তার উপর 3 কবুল পরে বিয়ে করেছে, সে 3 কবুলের তো একটা মর্যাদা দিতে হবে, তাই না? তাই বলছি, আমাদের সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাতে হবে না আপনাদের, বুঝলেন? অয়ন্তী হাঁ করে জাহিনের দিকে তাকিয়ে আছে। এই লোক কি বলছে এসব সবার সাথে? লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? আর স্পর্শ করলে ওনার উত্তাপ পেয়ে গলে যায় মানে? এখনও তো ঠিকমতো স্পর্শই করেনি তাকে, গলে যাওয়া তো দূরের কথা। জাহিনের মুখে এমন কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছেন। জাহিনের কথাটা ঠিক তাদের বোধগম্য হচ্ছে না। একটা ছেলে যে তার পছন্দের কথা এইভাবে প্রকাশ করতে পারে তারা সেটা জানতো না। জাহিন ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে বলে, আর কি কোনো কথাবার্তা বলবেন আপনারা আমার সাথে? আমার আবার কথাবার্তা বলতে ভালোই লাগে। আসলে কি বলুন তো, রাজনীতি করি তো, রাজনীতির মাঠে ভাষণ দেওয়া আর কথা বলাটা আমি খুব ভালো করেই জানি। সে যে ধরনের কথাই হোক, আমি সব কথাতেই 100তে 100। একজন মহিলা হতভম্ব হয়ে বলে, না বাবা, আর কোনো কথাবার্তা নেই তোমার সাথে। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি ভেতরে যাই, আর আমি যাওয়ার পর আপনারা পুনরায় আলাপ আলোচনা করতে পারেন আমাকে নিয়ে। আমি তো কিচ্ছু মনে করবো না। মহিলা 3 জন আরও হতবাক হয় জাহিনের কথা শুনে। জাহিন 2 কদম এগিয়ে অয়ন্তীর দিকে ফিরে বলে, অয়ন্তী, একটু রুমে আসুন। অয়ন্তী রোবটের মতো জাহিনের পেছন পেছন চলে যায়। জাহিন আর অয়ন্তী চলে যেতেই একজন মহিলা বলে ওঠেন, আরে এই ছেলে তো দেখি বড্ড মুখ পাতলা মানুষ। আরেকজন বলে ওঠেন, একদম ঠিক বলেছ। এই ছেলের সামনেই বেফাস কোনো কথা বললেই নিজেদের সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সোহরা বেগম চায়ের ট্রে নিয়ে এসে টেবিলের ওপর রেখে ভাবিদের মুখের এমন হতবিহবল অবস্থা দেখে বলেন, কি হয়েছে? কি আর হবে, তোমার মেয়ের জামাই 100তে 100। ফাতেমা আক্তার মুচকি হাসি দিয়ে চা এগিয়ে দেয়। বুঝতে পেরেছে জাহিন নিশ্চয়ই একেবারে ওদের মুখে ঝামা ঘষে দিয়েছে। অয়ন্তী রুমের ভেতর ঢুকে নিচু গলায় বলে, কেন ডেকেছেন? জাহিন ব্যাগ থেকে ল্যাপটপ বের করতে করতে বলে, এমনি ডেকেছে। অয়ন্তী ক্ষীণ গলায় বলে, এমনি কেউ ডাকে? জাহিন অয়ন্তীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি ডাকি, আর আমাকে এখানে নিয়ে আসার মূল কারণ হলো ওখানে যাতে আর অস্বস্তিতে না পড়তে হয় তার জন্য। মুখ ফুটোতে কিছু বলতে পারবেন না, তাই এখানে নিয়ে আসলাম। অয়ন্তী অভিভূত হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন তাকে নিয়ে এতটা ভাবে? তাদের তো মাত্র কয়েকদিন হলো পরিচয় হলো, আর তাতে জাহিনের এত চিন্তা তাকে নিয়ে। জাহিন ল্যাপটপ হাতে নিয়ে টেবিলের ওপর রেখে চেয়ারে বসে। অয়ন্তীর নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, কিন্তু আদৌ কি জাহিন তার মতো একটা মেয়েকে ডিজার্ভ করে? তাদের মাঝে তো আকাশ পাতাল তফাৎ। অয়ন্তী এসব চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, খাবেন না? জাহিন কাজ করতে করতে বলে, একটু পরে খাবো। কিন্তু বেলা তো গড়িয়ে যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আপনি যান, আমি আসছি। অয়ন্তী চলে যেতে নিলে আবারও ফিরে আসে। জাহিন অয়ন্তীকে আবারও আসতে দেখে বলে, কিছু বলবেন? আসলে বলছিলাম, আপনি কি চলে যাবেন খাওয়া দাওয়া করে? জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে, কি মনে হয় আপনার? প্লিজ আরেকটা রাতটা থেকে যান। যদি এভাবে চলে যান তাহলে বাবা আর মামুনি খুব কষ্ট পাবে। জাহিন ঘাড় বাঁকিয়ে অয়ন্তীর দিকে ফিরে শীতল গলায় বলে, আপনি কষ্ট পাবেন না অয়ন্তী? অয়ন্তী হকচকে উঠল জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে। কি উত্তর দেবে জাহিনের প্রশ্নে এবার সে? আর সত্যি কথা বলতে অয়ন্তী ভীষণ কষ্ট পাবে জাহিন যদি এভাবে চলে যায়। কিন্তু অয়ন্তী মুখ ফুটে কিছু বলতে পারছে না। জাহিন পুনরায় বলে, কি হলো বলুন, আপনি কষ্ট পাবেন না আমি চলে গেলে? অয়ন্তী মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে আস্তে করে বলে, কষ্ট পাবে। জাহিন জিহ্বা দ্বারা ওষ্ঠোত্তর ভিজিয়ে অধর কোণে হাসি রেখে বলে, তাহলে তো যাওয়া সম্ভব নয়। যে কাজটা স্বামী করলে স্ত্রী কষ্ট পাবে, সে কাজটা কি স্বামী করতে পারে বলুন? যাব না আমি।
আজকে রাতটা এখানেই থাকবো, তাই এত চিন্তা করে মাথার প্রেশার ক্রিয়েট করবেন না। অয়ন্তী জাহিনের কথা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল জাহিনের পানে। এই লোকটা এত ভালো কেন, তাকে এত কেয়ার করে কেন? জাহিন পুনরায় বলে, আপনি গিয়ে খাবার সার্ভ করেন, আমি আসছি। অয়ন্তী বলে চলে যায়। অয়ন্তী চলে যেতেই জাহিন হাতের কোনোই টেবিলের ওপর রেখে 4 আঙুল ঠোঁটের ওপর রেখে সশব্দে হেসে ওঠে। অয়ন্তী এসে দেখে যারা এসেছিল তারা চলে গেছেন। হামিদ খন্দকার বাজারে গেছেন আরও কিছু জিনিস কিনে আনার জন্য, আর ফাইজ গ্রামের ছেলেদের সাথে খেলায় মগ্ন। অয়ন্তী রান্নাঘরে গিয়ে দেখে ফাতেমা আক্তার তরকারি গরম করছেন মাটির চুলায়। অয়ন্তী মামুনির কাছে এসে বলে, মামুনি খাবার দিয়ে ফেলো। দাঁড়া মা, গোস্তের তরকারিটা গরম হয়ে গেছে। তোরা আসতে এত দেরি করলি যে সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তরকারিটা তুমি গরম দিয়ে নিয়ে আসো, আমি বরং প্লেটগুলো বের করি। অয়ন্তী রান্নাঘর থেকে বের হয়ে দেখে লিজা আসছে হাতে একটা ব্যাগ। লিজা অয়ন্তীকে দেখার সাথে সাথে দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বান্ধবী? অয়ন্তী লিজাকে নিজের কাছে থেকে সরিয়ে 2 হাত বুকে বেঁধে কপট রাগ দেখিয়ে বলে, এতক্ষণে আসার সময় হলো তোর? লিজা অনুরাগী গলায় বলে, রাগ করছিস কেন বিবাহিতা মহিলা? তোর দেবরের শার্ট ঠিক করার চক্করে দেরি হয়ে গেছে। অয়ন্তী ভ্রুকুচকে বলে, শার্ট? কিসের শার্ট? আরে ওই যে সারাফ ছেলেটার শার্টটা। ও, বোতামগুলো লাগিয়ে দিয়েছি কিন্তু লিপস্টিকের দাগটা ওঠেনি, তাই সুতো দিয়ে একটা ডিজাইন করে দিলাম। দেখি কেমন ডিজাইন করেছিস। লিজা বের করে অয়ন্তীর হাতে শার্টটা দেয়। অয়ন্তী কারুকাজটা দেখে ছোট ছোট চোখ করে লিজার দিকে তাকায়। লিজা অয়ন্তীর তাকানো দেখে আমতা আমতা করে বলে, এভাবে তাকাচ্ছিস কেন তুই? লাভ আকৃতির ডিজাইন, বাবা। আরে এছাড়া কোনো ডিজাইন মাথায় আসছিল না, তাই এটা দিয়েছে। আর দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না? বুঝলাম। আচ্ছা বাদে এসব কথা থাক, আগে বল গতকাল রাতে কি হলো? কথাটা বলে লিজা নিজের কাঁধ ধারা অয়ন্তীকে ধাক্কা দেয়। অয়ন্তী উদাস গলায় বলে, কি হবে? কিচ্ছু হয়নি। হবে ঠিকই হবে, একটু ধৈর্য ধর বালিকা। হয়েছে, এবার চল। বলেই দুজনে ঘরে চলে গেল। গধূলিবেলা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর কিছুক্ষণ পরেই শহরটা রাতের আধারে ডুবে যাবে। তার মাঝ দিয়ে রিহান হুটি আর মুখে মাস্ক পরে হাতে খাবারের প্যাকেট নিয়ে আপন মনে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে যাওয়াতে রিহানের হাত থেকে খাবারের প্যাকেট গিয়ে পড়ে পাশে থাকা ড্রেনের মাঝে। রিহান রেগে ফায়ার হয়ে বলে, এটা কি করলেন আপনি? দেখে চলো। থেমে যায় রিহানের বলে। তার সামনে দাঁড়িয়ে আছে গৌর বনের এক যুবতী কন্যা। মেয়েটির চোখে মুখে ফুটে আছে ভয়ের ছাপ আর জোরে জোরে ক্রমাগত নিঃশ্বাস নিচ্ছে। রিহানকে চুপ মেরে যেতে দেখে মেয়েটির চিকন গলায় বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আসলে আমার হোস্টেলে আর 20 মিনিট পরে তালা দিয়ে দেবে, তো তাই ভাবে দৌড়ে যাচ্ছিলাম। কিন্তু প্রতিমুখে যে আপনার সাথে এভাবে আমার ধাক্কা লেগে যাবে এটা বুঝতে পারিনি। রিহান হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনই গলার স্বরটাও একেবারে অপূর্ব মনে হচ্ছে মেয়েটির। গলা দিয়ে মধু বের হচ্ছে যেন। এই মেয়েটিকে তো রিহানের চাই, অন্তত প্রতিপ্রহরে এমন মধুময় গলার স্বর শোনার জন্য। রিহান আনমনে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা ধরে আস্তে করে বলে, ইস। মেয়েটি বলল, কিছু বললেন? বিশ্বাস করুন আমি সত্যি দুঃখিত। রিহান নিজের ঘোর থেকে বের হয়ে আসে। আশপাশটা ঘাড় ঘুরিয়ে দেখে গম্ভীর গলায় বলে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখানে জানেন কত টাকার খাবার ছিল? মেয়েটি দ্রুত গলায় বলে, কত টাকার খাবার ছিল এখানে? 100 টাকার খাবার হবে নিশ্চয়ই। আমি যেহেতু আপনার ক্ষতি করেছি তাহলে আমি এর ক্ষতিপূরণ দিচ্ছি, দাঁড়ান। বলেই তাড়াহুড়ো হাতে ব্যাগের চেইন খুলতে লাগলো। রিহান আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা কি বলল? এখানে 100 টাকার খাবার আছে? মানে তাকে দেখে কি এমন মনে হয় সে 100 টাকা দিয়ে ডাল ভাত খাওয়ার মতো লোক? রিহান নিজের সাজ পোশাকের দিকে তাকায়। না, সাজ পোশাক তো ঠিকই আছে। তাহলে মেয়েটি রিহানের দিকে 100 টাকার নোট এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার ক্ষতিপূরণ। রিহান হতবাক হয়ে বলে, আচ্ছা, আপনার কি মনে হয় এখানে 100 টাকার খাবার ছিল? তাহলে কত টাকার খাবার ছিল? মোট 800 টাকার খাবার ছিল। মেয়েটি চোখ বড় বড় করে বলে, কি 800 টাকার খাবার? জি,
আমি আপনার কাছে টাকা চাইতাম না, কিন্তু আপনি টাকার গরম দেখালেন আমাকে। তো এই মুহূর্তে আপনাকে 800 টাকা ফেরত দেন। মানে এখন? জি, এখন। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই এই মুহূর্তে। আমি অন্যদিন দেই টাকাটা। আমাকে বোকা পেয়েছেন? আপনাকে আমি ছেড়ে দিই আর আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন যাতে আর টাকাটা না দিতে হয়। বিশ্বাস করুন, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। রিহান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে বলে, ওকে, আমার ফোন নাম্বারটা নিন। পরে যখন টাকাটা জোগাড় হবে তখন ফোন করে জানিয়ে দিবেন। আচ্ছা, তাড়াতাড়ি নাম্বারটা বলুন আপনার। মেয়েটি ফোন বের করে রিহানের নাম্বারটা তোলে। রিহান দুভ্রু উপরে তুলে বলে, একটা মিস কল দিন আমাকে, যাতে পরে চিনতে পারি আপনাকে আমার কল দিলে। মেয়েটি বোকার মতো রিহানকে মিসড কল দেয়। রিহান কুটিল হেসে বলে, ওকে, তাহলে টাকা জোগাড় করে আমাকে ফোন দিন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? মেয়েটি কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, পাপড়ি। পাপড়ি আমার নাম। পাপড়ি, নাইস নেম। আর আমার নাম রিহান। নাম্বারটা সেভ করে রাখবেন ফোনে। পারলে আমার নামটাও আপনার হৃদয়ে সেভ করে রাখতে পারেন। লাস্ট কথাটা বিড়বিড় করে বলে রিহান। পাপড়ি আর এক মুহূর্ত না থেকে দ্রুত হাঁটা ধরে। রিহান পাপড়ি চাওয়ার দিকে তাকে বাঁ হাত দিয়ে ঘাড় চুলকে মুচকি হাসে। যারা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় মনোযোগ নেই। সে আছে তার প্রিয় মানুষটির নামে চিঠি লিখতে ব্যস্ত। প্রিয় নুহাস ভাই, তুমি এতটা কঠিন হৃদয়ের মানব কি করে হতে পারো? এতটা নির্দয় কেন তুমি? তোমার কি একটুও করুণা হয় না আমার জন্য? তুমি কি কিচ্ছু বোঝো না, নাকি সব বুঝেও না বোঝার ভান ধরো? কোনটা? কখনো তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় তুমি আমাকে নিজের সর্বস্বটুকু দিয়ে ভালোবাসো, কিন্তু আবার কখনো মনে হয় তুমি আমাকে এক ফোঁটাও ভালোবাসো না। কেন মনে হয় আমার এমনটা, বলবে? আমি চাইলেও তোমাকে আমার মস্তিষ্ক থেকে সরাতে পারি না। তুমি আমার সামনে আসলেই আপনা আপনি আমার চোখ দুটো তোমার দিকে চলে যায়। চাইলেও আটকাতে পারি না। এখন বলো, এটা কি আমার দোষ? না, আমার কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ তোমার, কারণ তুমি আমাকে তোমার দিকে চুম্বকের মতো টানো। আমি জানি তুমি যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, তাহলে সেটা কোনোদিন প্রকাশ করবে না আমার পরিবারের জন্য। কিন্তু আমি আমার এই হৃদয়ে কঠিন হৃদয়ের মানবটির নাম লিখে নিয়েছি। এখন অন্য কোনো পুরুষের নাম এই হৃদয়ে লেখা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠবে না, কারণ আমি এই কঠিন হৃদয়ের মানবটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। এতটুকু লিখে যারা কালো রঙের ডায়েরিটা বন্ধ করে ডায়েরির ওপরে মাথা রেখে চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। এমন শত শত চিঠি ডায়েরির ভাঁজে থাকা শুভ্র রঙের পাতায় কলমের কালো কালি দিয়ে লিখে যাচ্ছে যারা, কিন্তু সেই চিঠিগুলো নুহাসকে দেওয়ার সাহস পায় না। পাছে যদি এই চিঠির কারণে সারা জীবনের জন্য নুহাসকে হারিয়ে ফেলে, যেটা যারা একদমই চায় না। অয়ন্তী ফ্লোরে বিছানা করেছে। জাহিন শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে রুমে ঢুকতে অয়ন্তীকে এমনটা করতে দেখে থমকে যায়। জাহিন দ্রুত পায়ে অয়ন্তীর কাছে গিয়ে প্রশ্ন করে, কি করছেন আপনি অয়ন্তী? বিছানা করছি আজকে। আমি নিচে থাকবো, আপনি খাটে থাকবেন। জাহিন ভ্রুদয় কুচকে বলে, আপনি নিচে থাকবেন মানে? অয়ন্তী দাঁড়িয়ে বলে, এখানে তো আরামদায়ক চেয়ার নেই যে আপনি চেয়ারে ঘুমিয়ে যাবেন, তাই আজকে আপনি খাটে থাকুন, আমি নিচে থাকবো। জাহিন চাপা গলায় বলে, একদম না, আপনি বেড়ে থাকবেন। অয়ন্তী অবাক হয়ে বলে, তাহলে আপনি কোথায় থাকবেন? আমিও বেড়ে থাকবো। কিন্তু গতকাল রাত্রে তো আপনি আমার সাথে অয়ন্তীর কথা সমাপ্ত না হওয়ার আগে জাহিন বলে, গতকাল রাতে আমি বেড়েই থাকতাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। আর ভোরবেলা উঠে দেখি চেয়ারে ঘুমিয়েছিলাম, তাই তো বেড়ে গিয়ে থাকিনি। ও, এগুলো জায়গা মতো রেখে চুপচাপ শুয়ে পড়ুন। জাহিন কথা বলে বেডের একপাশে গিয়ে শুয়ে পড়ে কাঁধ হয়ে। অয়ন্তী জাহিনের কথা মতো সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের লাইট অফ করে চুপচাপ গিয়ে জাহিনের পাশে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে জাহিনের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অয়ন্তীর বড্ড অস্থিরতা কাজ করছে মনের মাঝে গতকাল রাতের থেকে।
হবেই না বা কেন, জাহিন যে তার পাশে। অয়ন্তীও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ফোনের কর্কশ আওয়াজ শুনে জাহিনের ঘুম ভাঙে। বেডসাইডের টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে দেখে নুহাস কল করেছে। সবে ভোরের আলো ফুটেছে। জাহিন শো অবস্থায় কল রিসিভ করে, কিন্তু ফোনের অপর পাশ থেকে নুহাসের বলা কথাটা শুনে জাহিন লাফ দিয়ে উঠে বসে। জোর গলায় বলে, হোয়াট? কী করে ঘটলো এসব? আমি এক্ষুনি আসছি। অয়ন্তী জাহিনের চিৎকার শুনে ধরফড়িয়ে ওঠে আর বলে, কি হয়েছে? জাহিন হ্যাঙ্গারে ঝুলে থাকা কালো কোটটা গায়ে জড়িয়ে বলে, অয়ন্তী, আমাকে এক্ষুনি যেতে হবে। আপনি এখানে থাকুন, আমি পরে এসে আপনাকে নিয়ে যাব। কথাটা বলেই জাহিন ব্যাগে ল্যাপটপ ঢুকিয়ে নেয়, ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। অয়ন্তী চুপচাপ জাহিনের দিকে তাকিয়ে আছে, সাহস পাচ্ছে না কিছু বলার। অয়ন্তী জাহিনের পেছন পেছন যায়। জাহিন নিজেই সদর দরজা খুলে বের হয়ে গাড়িতে গিয়ে ওঠে। সদর দরজা খোলার শব্দে হামিদ খন্দকার আর ফাতেমা আক্তার উঠে আসেন। তারা একটু আগেই নামাজ আদায় করে শুয়েছিলেন। অয়ন্তী সদর দরজার পাশেই দাঁড়িয়ে আছে। জাহিন চলে গেছে যত দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে। ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন, কি হয়েছে অয়ন্তী? জানি না মা, একটা কল আসলো আর উনি তাড়াহুড়া করে বেরিয়ে গেলেন। অয়ন্তী কথাটা বলে এক নজর উঠানের মাঝ বরাবর তাকিয়ে আছে। কি এমন হলো যে লোকটাকে এভাবে চলে যেতে হলো? খুব বড় বিপদ হয়েছে কি? জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 3 ঘন্টার রাস্তা আর জাহিন 2 ঘন্টায় ড্রাইভ করে এখানে এসে পৌঁছেছে। কতটা হাই স্পিডে গাড়ি ড্রাইভ করেছে সেটা একমাত্র জাহিনই জানে। জাহিনের চোখের দৃষ্টি বড্ড স্বাভাবিক। চোয়াল শক্ত করে রেখেছে, 2 হাত মুঠোবন্দি করে রেখেছে। নুহাস জাহিনের পাশেই দাঁড়িয়ে আছে। জাহিনের মনোভাব বোঝার চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হয়ে ফিরেছে। কি চলছে জাহিনের মনে একমাত্র ও নিজে আর ওপরওয়ালাই জানে। আজমল শেখ আর আজহার শেখ আসতে চেয়েছিলেন, কিন্তু নুহাস আসতে মানা করে দিয়েছে। নুহাসের মতে এখানে আসাটা তাদের জন্য নিরাপদ নয়। জাহিন এক নজরে আগুনে পুড়ে যাওয়া শেখ আরহান ফাউন্ডেশনের দিকে তাকিয়ে আছে, যার ভেতরে ছিল প্রায় 400-র মতন শীতের কম্বল, আরও অনেক প্রয়োজনীয় জিনিস। এই শেখ আরহান ফাউন্ডেশনটা শেখ বাড়ির সকলে মিলে চালায়। বিশেষ করে জাহিন এটা নিজের সর্বস্ব দিয়ে আগলে রেখেছে। আরহানের মৃত্যুর পরপরই এই ফাউন্ডেশনটি তার নামে প্রতিষ্ঠা করা হয়। এই শেখ আরহান ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখীদের নানা রকম সাহায্য করে আসছে জাহিন প্রায় 5 বছর ধরে। আজকে সেই শেখ আরহান ফাউন্ডেশনের এই অবস্থা। এর ভেতরে যে কম্বলগুলো ছিল আর কিছুদিন পরে শীতার্থ মানুষদের মাঝে বিতরণ করা হতো, কিন্তু এখন সেই কম্বল আগুনে পুড়ে ধুলোয় মিশে গেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে, কিন্তু এখনও ঘরের ভেতরে থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, যা পুরো শহরটাকে অন্ধকারে ঢেকে রেখেছে। চারপাশে মানুষজন উৎসুক নয়নে তাকিয়ে তা দেখছে। এর মাঝে সাংবাদিকরা এসে জাহিনকে ঘিরে ধরেছে, নানা রকমের প্রশ্ন করছে। আগুন লাগানোর পেছনে কাদের হাত আছে বলে ধারণা করছে। যেখানে আগুন লাগার কোনো প্রশ্নই আসে না সেখানে আগুন লেগেছে, তাও আবার ভোর রাতের দিকে। সবাই ভেবে নিয়েছে এটা নিশ্চয়ই বিরোধী দলের কাজ, কিন্তু সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরও দিচ্ছে না জাহিন। চুপচাপ কাঠের মতন দাঁড়িয়ে আছে। নুহাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাংবাদিকদের বলে, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলি, এক্সকিউজ মি। কথাটা বলে নুহাস চাপা স্বরে জাহিনের কাছে গিয়ে বলে, ভাই চলো, এখান থেকে যা হওয়ার হয়ে গেছে। কথাটা বলেই নুহাস জাহিনের বাহু ধরে নিয়ে যায় আর ইশারা করে দলের অন্য ছেলেদেরকে বলে পরিস্থিতি সামাল দিতে। 4 ঘন্টা পেরিয়ে গেছে। অয়ন্তী কোনো রকম খবর পাচ্ছে না জাহিনের। অয়ন্তী জারাকে ফোন করেছে, কিন্তু জারা বা শেখ বাড়ির অন্য কেউই ফোন ধরছে না। অয়ন্তী টেনশনে খারাপ অবস্থা হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার। অয়ন্তী চুপচাপ সদর দরজায় থাকা সিঁড়ির ওপরে বসে আছে, আর একের পর এক প্রতিবেশীরা এসে খোঁচা মেরে কথা বলে যাচ্ছে। আর নিতে হবে না এই অপয়া মেয়েকে, না হলে কোনো ছেলে কি এভাবে 7 সকালে কেউ বউ ছেড়ে চলে যায়? প্রথমে ছেলেটা হয়তো আবেগের বশে বিয়েটা করেছে, এখন কিন্তু হয়তো বুঝতে পেরেছে এটা ভুল করেছে, তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে। তোর কপালে সুখ নেই লো অয়ন্তী, সুখ নেই। ফাতেমা আক্তার চাপা গলায় বলে, কি বলছেন ভাবি এসব? চুপ করুন দয়া করে, মেয়েটা এমনিতে টেনশনে আছে। চুপ করবো কেন ফাতেমা? যেটা চোখে দেখেছি সেটা বলবো না? আর অয়ন্তীকেও এসব কথা শুনতে হবে? অয়ন্তী এসব কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরে, তড়াক করে বসা থেকে উঠে চিৎকার করে বলে, চুপ করো তোমরা সবাই, চুপ করো। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? সার্কাস? যে সবাই এখানে এসে ভিড় জমিয়েছ, বেরিয়ে যাও সবাই এই বাড়ি থেকে, এই মুহূর্তে সবাই বেরিয়ে যাও।
ফাতেমা আক্তার বিস্মিত নয়নে মেয়ের দিকে তাকায়। মেয়ের 22 বছরের জীবনে আজ পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ ব্যবহার তো দূরে থাকে, এভাবে উচ্চস্বরে কথাও বলেনি। আজ সেই শান্ত শিষ্ট মেয়ে কিনা এভাবে সবাইকে বলল। প্রতিবেশীরা হতবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। তাদের চেনা অয়ন্তী যেন হঠাৎ করেই অন্য এক অচেনা অয়ন্তী হয়ে গেল। তাদের মুখে কোনো কথা নেই। একজন প্রতিবেশী কিছু একটা বলতে নিলে অয়ন্তী ভরাট গলায় বলে, আর একটা কথাও নয়, এক্ষুনি চলে যাও এখান থেকে। তোমাদের এই কটূক্তি শুনতে আমার একদম ভালো লাগছে না, একদম না। প্রতিবেশীর আর কিছু না বলে একরাশ বিরক্তি নিয়ে চলে গেল। প্রতিবেশীরা চলে যেতেই অয়ন্তী ধপ করে আবারও বসে পড়ে। ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন, ঠিক আছে অয়ন্তী? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে আমি মামুনি। এমন সময় লিজা দৌড়ে আসে। লিজা কিভাবে দৌড়ে আসতে দেখে ফাতেমা আক্তার চিন্তিত গলায় বলেন, কি হয়েছে লিজা, এভাবে দৌড়াচ্ছিস কেন? লিজা হাঁপাতে হাঁপাতে বলে, চাচি জলদি গিয়ে টিভিটা অন কর, জাহিন ভাইয়াকে দেখাচ্ছে। লিজা মুখে জাহিনের নামটা শুনে অয়ন্তী বসা থেকে দ্রুত পায়ে ঘরে গিয়ে টিভি অন করে। ফাতেমা আক্তার আর লিজা পেছন পেছন যায় অয়ন্তীর। অয়ন্তী সরল গলায় বলে, কোন চ্যানেলে দেখাচ্ছে ওনাকে? লিজা অয়ন্তীর কাছ থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয়। ভেসে ওঠে জাহিনের মলিন মুখখানা। খবরে দেখাচ্ছে সে কারহান ফাউন্ডেশনের আগুন ধরার চিত্র। অয়ন্তী ধপ করে চেড়ে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল এটা? এবার কি হবে? মেয়র খলিল তালুকদার পায়ের ওপর তুলে চা খাচ্ছে আর খবর দেখছে। চোখে মুখে ফুটে আছে আনন্দের ছাপ। উনি যা চেয়েছিলেন তাই হয়েছে, জাহিনের ক্ষতি করতে তিনি সক্ষম হয়েছেন। এমন সময় সাদিক আসে আর প্রশ্নের তীর ছুড়ে দেয় খলিল তালুকদারের দিকে। আব্বা, এই শেখ অরোহান ফাউন্ডেশনের আগুন লাগার পেছনে কি আপনার হাত আছে? খলিল তালুকদার ছেলের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলেন, তুই কি আমাকে প্রশ্ন করছিস সাদিক? প্রশ্ন নয় আব্বা, আমি জাস্ট জানতে চেয়েছি। যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে কাজটা একদম ঠিক করেননি আব্বা। খলিল তালুকদারের ছেলের কথা শুনে রেগে বলেন, এখন কি তুই বলে দিবি কোন কাজটা ঠিক আর কোন কাজটা ঠিক? না আব্বা, এতটা সাহস নেই আমার এটা করার। কিন্তু এই আগুন লাগার জন্য এতগুলো কম্বল পড়লো, সে কম্বলগুলো কিন্তু গরিব মানুষদের জন্য ছিল আব্বা। আপনি কিন্তু তাদের হক মেরে দিলেন আব্বা। তাতে কিন্তু আমার জানা মতে আপনার কোনো লাভ হয়নি। জাহিন ভাই কিন্তু ঠিকই তার এই ক্ষতিপূরণ করে ফেলবে। কিন্তু আব্বা, একটা কথা আছে, আল্লাহর হক নষ্টকারীদের সাময়িকভাবে ছাড় দিলেও তাদের শাস্তি অবধারিত। খলিল তালুকদার তেতে উঠে বলেন, এই যা তো এখান থেকে, একদম হাদিসের জ্ঞান দিতে আসবি না আমাকে। সাদিক তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে যায়। তার আব্বা ক্ষমতার লোভে পড়ে গেছে। এখন সেই ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারে। হয়তো তার আড়ালে আবদালে অনেক কিছুই করছেন। ছেলে চলে যেতেই খলিল তালুকদার বাঁকা হেসে ওঠে। মনে পড়ে যায় 17 ঘন্টা আগের কথা। খলিল তালুকদার বসে আছেন নিজের পার্টি অফিসে, পায়ের ওপর পা তুলে। ওনার মুখোমুখি হয়ে বসে আছে আতিক হাসান। আতিক টেবিলের উপরে থাকা জিনিসগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছে খুব আগ্রহ নিয়ে। সামনে যে একজন জড়জান্ত মানুষ বসে আছে সেই দিকে তার কোনো খেয়াল নেই। আতিক আছে আতিকের দুনিয়াতে। খলিল তালুকদার আতিকের করা কার্যকর্মগুলো তীক্ষ্ণ নজরে দেখছেন। একসময় তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমাকে নিশ্চয়ই আমি আমার অফিসে জিনিসগুলো দেখার জন্য ডেকে আনিনি। আতিক তড়াক করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলে, খলিল তালুকদার রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। এই ছেলেকে রাগিয়ে দিলে নিজেরই ক্ষতি করে বসবেন, তাই রাগটা দমন করে বলেন, এবার কাজের কথায় আসি আমরা। যদি তোমার খেলা শেষ হয়ে থাকে। আতিক চেয়ারে গা হেলিয়ে দিয়ে বসে, বলে, বলুন কি কাজ? আপনার কাজ তো ওই একটাই, মানুষকে খুন করে ফেলার কাজ। খলিল তালুকদার চোখ গরম করে বলেন, আস্তে কথা বলো, আতিক কেউ শুনে ফেলবে। আর আমি খুন করতে যাব কেন কাউকে? আতিক বাঁকা হেসে বলে, সবাই কম বেশি সবটাই জানে। আর প্লিজ আমার সামনে এই মিথ্যের মুখোশটা পরে থাকবেন না, কারণ আপনার কাজটা কিন্তু আমি করিয়েছি। তাই আমার সামনে একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। ওকে ফাইন, এবার চুপ করো। আর কাজের কথায় আসি। এখন আমরা
আতিক দুখাত নাচিয়ে বলে, বলুন, শুনছি। খলিল তালুকদার কণ্ঠে গম্ভীরতা এঁটে বলেন, আগুন লাগাতে হবে। আতিক বাঁকা হেসে 2 হাত ডেস্কের উপর রেখে মজার ছলে বলে, আগুন লাগাতে হবে? কার সংসারে আগুন লাগাতে হবে? ওই জননেতা জাহিনের নতুন সংসারে নাকি? না বাবা, আমি কারো সংসারে আগুন টাগুন লাগাতে পারবো না। সংসার জীবন হচ্ছে একটা পবিত্র জীবন, সেই পবিত্র জীবনকে অপবিত্র করতে চাই না আমি। পরে দেখবো আল্লাহ আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে।